বহু বছর আগের এক গ্রীষ্মের দিন। দুই বোন মিতা এবং শিলা শহরের বাইরে এক পুরনো বাড়িতে গ্রীষ্মকাল কাটানোর সিদ্ধান্ত নেয়। বাড়িটি ছিল একদম অজানা জায়গায়, এক বিশাল বাগান এবং প্রাচীন গাছপালার মধ্যে ঢাকা। তাদের বাবা মা তাদের শহরের ভিড় থেকে দূরে রেখে কিছু দিন বিশ্রাম নিতে চেয়েছিলেন, কিন্তু তাদের জন্য সেটা ছিল এক অভিশপ্ত সিদ্ধান্ত। মিতা, বড় বোন, ছিল 1-2 বছরের আর শিলা ছিল 1-0 বছরের। দুজনেই ছিলেন একদম আলাদা ধরনের মানুষ। মিতা ছিল শান্ত এবং সজাগ, আর শিলা ছিল উত্তেজিত এবং সবসময় নতুন কিছু খোঁজার জন্য উদগ্রীব। সেই গ্রীষ্মের প্রথম দিন তারা বাড়িতে পৌঁছানোর পর থেকেই কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে শুরু করল। বাড়িটি ছিল একদম পুরনো, জানালা দিয়ে ঢোকে না আলো, আর দেয়ালের রঙও প্রায় উঠে গিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল বাড়িটির মধ্যে কোনো এক অদৃশ্য চাপ। সন্ধ্যার পরে বাড়ির চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ত, যেন বাতাসও সেখানে ভয় পেয়ে থেমে যেত। মিতা কিছুটা সজাগ ছিল, কিন্তু শিলা নতুন পরিবেশে ভীষণ উত্তেজিত ছিল। সে জানত এমন জায়গায় থাকার মধ্যে একটা রহস্য রয়েছে যা তাকে অবশ্যই আবিষ্কার করতে হবে। একদিন রাতে তারা হঠাৎই একটি শব্দ শুনতে পায়। শব্দটা ছিল খুবই দূর থেকে আসা, কিন্তু মিতা সুনির্দিষ্টভাবে জানত যে কিছু একটা তাদের দিকে আসছে। শব্দটি ছিল পায়ের আওয়াজের মতো। মিতা শিলাকে বলে, তুমি শুনতে পাচ্ছ না কিছু? মনে হচ্ছে কেউ আমাদের দিকে আসছে। শিলা একটু হাসে, এটা কিছু না, হয়তো বাতাস বা গাছের ডালপালা, তুমি বেশি ভাবছ। কিন্তু পরবর্তী রাতে ঘটনা একদম বদলে যায়। সেই রাতেই মিতা এবং শিলা এক অদ্ভুত ছায়া দেখা পায়। এক মহিলা, তার মুখ ছিল মৃত মানুষের মতো। তার চোখ দুটি ছিল নিস্তেজ, কিন্তু তার অদৃশ্য শক্তি যেন মিতা ও শিলার মনকে গ্রাস করে নিয়েছিল। মিতা ভয় পেয়ে শিলাকে বলে, ওটা ওটা কি দেখছ? শিলা একটু এগিয়ে এসে ঠান্ডা কণ্ঠে বলে, দেখেছি। এটা কি? মিতা আর কিছু বলতে পারে না। তার চোখের সামনে সেই মহিলা অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার হাহাকার শোনাচ্ছিল। সেই রাত থেকেই বাড়ির মধ্যে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। সেই রাতের পর বাড়ির ভেতরে এক ভয়াবহ পরিবর্তন আসে। মিতা, যিনি এখন একাই ছিল, তার বোন শিলাকে কোথাও খুঁজে পায় না। বাড়ির প্রতিটি কোণায় সে বোনের খোঁজে বেরিয়ে যায়, কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। শিলা যেন অদৃশ্য হয়ে গেছে, তার কোনো নিদর্শন বা চিহ্ন নেই। মিতা আতঙ্কিত হয়ে ওঠে। সে বুঝতে পারে যে শিলা কোনোভাবেই স্বাভাবিক পরিস্থিতি মেনে নেয়নি, এবং ওই মহিলার সঙ্গে কিভাবে সম্পর্কিত হয়ে গেছে সেটা তার ধরা ছোঁয়ার বাইরে। সে জানে যে কিছু একটা মর্মান্তিক ঘটেছে, তবে তা কি সেটা সে পুরোপুরি বুঝতে পারছে না। একদিন রাতে মিতা এক নতুন পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। সে বাড়ির একটি সিল করা কক্ষে ঢুকে যায়, যেখানে কোনো মানুষ প্রবেশ করেনি বহু বছর। কক্ষটি ছিল পুরনো ডাইনিং রুম, একদম বন্ধ। মিতা দরজা খুলে ভিতরে ঢোকার পর সেখানে অনেক পুরনো ফটোগ্রাফ এবং বেশ কিছু প্রাচীন জিনিসপত্র দেখতে পায়। সেই ছবির মধ্যে মিতা একটি পুরনো ছবি দেখে। ছবিতে একটি মহিলার মুখ দেখা যায়, যিনি সাদা শাড়ি পরা, ঠিক যেমনটি সে গত রাতেই দেখেছিল। মিতা শিহরিত হয়ে ওঠে, এটা কি? এটাই সেই মহিলার ছবি। এই গল্পটির মাধ্যমে একটি গা ছমছমে রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে, যেখানে দুই বোনের অদ্ভুত অভিজ্ঞতা, ভয় এবং রহস্যের মধ্যে দিয়ে তাদের জীবন বদলে যায়। একদিকে মিতা যে পরিমাণ সজাগ এবং সতর্ক, সে অন্যদিকে শিলা যে আগ্রহী এবং কৌতূহলী, সেও নিজের মধ্যে এক অদ্ভুত শক্তি অনুভব করছে। গ্রীষ্মের দিনগুলোতে তাদের খোঁজ পেতে পাওয়া যাওয়া সেই মহিলার ভূত এবং শিলার অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনার মধ্যে প্রবাহিত রহস্যটি গল্পটিকে আরও আকর্ষণীয় করেছে। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হচ্ছে। 1. শিলা কেন মহিলার কাছে এত আগ্রহী হয়ে উঠেছে? 2. সেই মহিলাকে এবং কেন তার অদৃশ্য উপস্থিতি বাড়ির মধ্যে বিরাজ করছে? 3. শিলা কোথায় চলে গেছে এবং কেন তাকে হারিয়ে যেতে হয়েছে? গল্পটির শেষ অংশে মিতা সেই রহস্যের গভীরে প্রবেশ করার চেষ্টা করছে, তবে একেবারে শেষ পর্যন্ত সে শিলা এবং মহিলার রহস্য উন্মোচন করতে পারবে কিনা তা এখনো পরিষ্কার হয়নি। একদিকে মিতা তার বোনকে ফিরে পাওয়ার জন্য কঠোরভাবে সংগ্রাম করছে, অন্যদিকে বাড়ির ভূতের ইতিহাসও তার সামনে উঠে আসছে, যা আরও ভয়ের সৃষ্টি করছে। মিতা জানত যে সে আর একা থাকতে পারবে না। শিলার অদৃশ্য হয়ে যাওয়ার পর বাড়ির প্রতিটি কোণায় কিছু একটা রয়েছে যা তাকে খুঁজে বের করতে বাধ্য করছে। সেই মহিলার ছবিটি,
যে সাদা শাড়ি পরা, তার চোখের সামনে এখনো স্পষ্ট ছিল সেই ভয়াবহ হাসির শব্দ যা মিতা শুনেছিল। এটা তার মনে প্রতিধ্বনিত হচ্ছিল। সে জানত কোনো কিছু অদৃশ্য শক্তি তার পেছনে রয়েছে এবং সে সেটি জানত না। তবে মিতা এক মুহূর্তের জন্য সংকোচ করেনি। তার একটাই লক্ষ্য ছিল শিলা। শিলা কোথাও গায়েব হয়ে গেছে এবং সে জানত যে তাকে কিছু খুঁজে বের করতেই হবে, না হলে তার বোনের ফিরে আসা অসম্ভব। মিতা পুরনো ডাইনিং রুম থেকে বের হয়ে এসে বাড়ির অন্যান্য অংশে খোঁজ শুরু করল। অনেকটা সময় সে একে একে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় এবং পুরনো কিচেনের দিকে এগিয়ে যায়। সেখানে একটি পুরনো রেডিও ছিল যা বহু বছর ধরে বন্ধ ছিল। মিতা জানত এই রেডিওটি অনেক দিন আগে চালু ছিল। তার বাবা মা তাদের স্মৃতিতে বলেছিলেন এটা খুবই অদ্ভুতভাবে নষ্ট হয়ে গিয়েছিল এবং কোনোভাবেই মেরামত করা সম্ভব হয়নি। কিন্তু আজ সে রেডিওটি চালু করতে চাইল। অথচ মিতা যখন রেডিওটি চালু করল, তখন এক গভীর এবং ভীষণ রহস্যময় সুর শোনা গেল। এটি একটি অজানা ভাষায় ছিল যা তার কোনো মাথায় আসে না। মিতা তাড়াতাড়ি রেডিওটি বন্ধ করে দিল, কিন্তু সুরটি তার কান থেকে বের হতে পারছিল না। তার মনে হয়েছিল সেই অদৃশ্য শক্তি যা তাকে তাড়া করছে, সে রেডিওর মধ্য দিয়ে এক ধরনের বার্তা পাঠাচ্ছে। রেডিও বন্ধ করার পর মিতা ধীরে ধীরে বাড়ির ভিতরে চলে আসলো। সিঁড়ির উপরের তলায় গিয়ে সে অনুভব করল যেন কেউ তার পেছনে রয়েছে। সে পিছনে ফিরে তাকাল, কিন্তু কোনো কিছু দেখতে পেল না। পরবর্তী দিন মিতা আবার বাড়ির সেই সিল করা কক্ষে ফিরে যায়, যেখানে শিলার হারিয়ে যাওয়ার পর তার সমস্ত সন্দেহ আর শঙ্কা ঘনীভূত হয়েছিল। আজ মিতা ঠিক করেছিল সে আর কোনো রহস্যের সঙ্গে ছাড় দিবে না। দরজা খুলে কক্ষের ভিতর প্রবেশ করার পর সে বিশেষ কিছু লক্ষ্য করল। কক্ষটি এখনো সম্পূর্ণ অন্ধকারে ঢেকে ছিল। কেবল একটি দুর্বল আলো কাচের জানালা দিয়ে ভিতরে প্রবাহিত হচ্ছিল। কক্ষে ঢুকে মিতা কিছু পুরনো বই ও নোটবুক দেখতে পেল, যা সম্ভবত অনেক বছর আগে কোনো ব্যক্তি লিখে রেখেছিল। একে একে বইগুলো খুলে দেখার সে একটি পুরনো নোটবুক পেয়ে যায়। এটি ছিল একজন মহিলার ডায়েরি। মিতা দ্রুত খোলার পর ডায়েরির পৃষ্ঠাগুলোতে লেখা ছিল, সাদা শাড়ি পরা মহিলা যে আমাকে সবসময় অনুসরণ করে। আমি জানি না কেন, তবে তার উপস্থিতি আমাকে খুব শান্তি দেয়। তার চোখে এক ধরনের রহস্য রয়েছে, যেন আমি তাকে জানি কিন্তু কখনো দেখিনি। আমি ভয় পাচ্ছি, কিন্তু এক অদ্ভুত আকর্ষণ অনুভব করছি। এটা ছিল এক ধরনের আশ্চর্যজনক বার্তা, যা মিতা আরও একবার তার সঙ্গীন সত্যের দিকে নিয়ে গেল। ডায়েরি পড়ে মিতা বুঝতে পারল যে এই মহিলার আত্মা পুরনো সময়ের কিছু ঘটনার সঙ্গে সম্পর্কিত ছিল এবং তার কষ্টের এক অমোচনীয় দাগ ছিল। মিতা আবার এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। এই মহিলার আত্মা শিলা বা অন্য কাউকে আছড়ে পড়ছে। মিতা জানত সে যদি কিছু না করে তবে হয়তো শিলা কোনোদিন ফিরে আসবে না। রাতের আধারে বাড়ির চারপাশে এক ভয়াবহ শীতলতা বিরাজ করছিল। মিতা সেই সাদা শাড়ি পরা মহিলার বিষয়ে আরও কিছু জানার জন্য প্রস্তুত হয়েছিল। ডায়েরির মধ্যে কিছু বিষয়ের ইঙ্গিত মিলছিল। মহিলার আত্মা একসময় এই বাড়িতে বাস করত, তবে তার মৃত্যুর পর তার আত্মা ক্ষুব্ধ হয়ে যায় এবং সারা বাড়ি জুড়ে তাকে খুঁজে বেড়াতে থাকে। এক রাতে যখন মিতা বাড়ির উপরের তলায় গিয়ে পুরনো কক্ষে ঢুকতে যায়, তখন তার সামনে আবার সেই মহিলার আকাশকালো রূপ হাজির হয়। সাদা শাড়ি পরা, নিস্তেজ চোখ, যেন মিতা তাকে আগেই দেখেছিল। কিন্তু এবার মহিলার মুখে হাসি ছিল, ভয়ঙ্কর অদ্ভুত এক হাসি, যেন কোনো কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছিল। মিতা বলল, তুমি কে? কেন তোমার আত্মা এখানে আটকে আছে? মহিলার মুখে কোনো উত্তর আসেনি, তবে তার চোখের সামনে একদম সামনে তাকিয়ে তার চোখগুলো যেন মিতার সামনে ভেসে ওঠে। আবারও এক তীব্র হাসির আওয়াজ শোনা গেল, আর মিতা উপলব্ধি করল তার সামনে যে কষ্টের পেছনে কত বিপদ ও ভয় রয়েছে, সে কেবল সেই রহস্যের শিকার হয়েছে। এভাবেই মিতা তার বোন শিলাকে খুঁজতে শুরু করে এবং এক এক করে সেই মহিলার ভূতের ইতিহাস উদ্ঘাটন করতে থাকে। রহস্যটি একদিকে বাড়তেই থাকে, আর মিতা জানে সে যদি দ্রুত না ছুটে যায় তাহলে তার বোন আর কখনো ফিরে আসবে না। মিতা অনুভব করছিল যে সে যত বেশি বাড়ির গভীরে প্রবেশ করছে, ততই সে আরও বিপজ্জনক কিছুতে জড়িয়ে পড়ছে। সে জানত এখন আর পিছনে ফিরে যাওয়া সম্ভব নয়। একদিকে শিলা, অন্যদিকে সেই মহিলার আত্মা। এই দুইয়ের মধ্যে কোথাও একটা সম্পর্ক রয়েছে যা এখন তার হাতে আসছে। এই বাড়ির অতীতের রহস্য এখন তার সামনে ফুটে উঠছে। ডায়েরিটি পড়তে পড়তে মিতা আরও কিছু ভিন্ন ভিন্ন তথ্য পেয়েছিল, যা তাকে আরও শিহরিত করেছিল।
ডায়েরিতে এক জায়গায় লেখা ছিল, যে মহিলা সাদা শাড়ি পরা, সে ছিল এই বাড়ির পুরনো মালিকের স্ত্রী। তার মৃত্যু খুবই অস্বাভাবিকভাবে হয়। মিতা জানত এই তথ্যগুলো আরেকটি বড় প্রশ্ন তুলে রাখছে, এই মহিলার আত্মা কেন এই বাড়ির মধ্যে এত বছর ধরে ঘুরছে? তার কি কোনো উদ্দেশ্য আছে, নাকি সে কেবলই ক্ষিপ্ত হয়ে ফিরে আসছে প্রতিশোধ নেয়ার জন্য? এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য মিতা ভাবল, তাকে অবশ্যই বাড়ির অতীত সম্পর্কে আরও জানার প্রয়োজন। এক সন্ধ্যায় মিতা বাড়ির কাছে অবস্থিত একটি পুরনো গ্রন্থাগারের দিকে যেতে সিদ্ধান্ত নেয়। সেখানে বহু পুরনো বই ও রেকর্ড ছিল, যা অনেক সময় ধরে সেখানে রাখা হয়েছিল। সে জানত